আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। কারাগার থেকে পালিয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। মৎস্য অধিদপ্তরের মহাদুর্নীতি, সাবেক প্রকল্প পরিচালকের যোগসাজশে সিন্ডিকেট করে লুটপাটের অভিযোগ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানায় বিডিআর সদর দফতরে হত্যাযজ্ঞে ১৬ বছর। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের বিচ্ছিন্ন একটি দলের সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। এই বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডকে স্মরণীয় করে রাখতে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এদিকে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নিহতদের স্বজন ও সেনা কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে বনানী সামরিক কবরস্থানে রয়েছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। স্বজন সেনা কর্মকর্তারা কি বলছেন? রূপা, যথাযোগ্য মর্যাদায় গভীর শোক এবং বেদনার মধ্য দিয়ে আজকে কিন্তু এই পালন করা হচ্ছে শহীদ সেনা দিবস। এই উপলক্ষে সকাল থেকে বনানী সামরিক কবরস্থানে কিন্তু রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধান উপদেষ্টার সামরিক সচিব, তারা দিবসটিতে শহীদ সেনা যারা ছিলেন ৫৭ জন অফিসার তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে ৩ বাহিনীর প্রধানরা এখানে এসেছিলেন এবং তারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, এরপর এখানে এসেছিলেন সচিব, এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা এখানে এসে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন এবং যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়েই কিন্তু তারা দিবসটিকে তাদের শহীদদের স্মরণ করছেন। এবং এখানে যারা এসছেন তারা কিন্তু সকাল থেকেই খুবই বেদনাবিধুর চেহারায় তাদের আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। একই সাথে তারা কিন্তু এখন আবার নতুন করে উজ্জীবিত হয়েছেন। এই যে বিডিআর হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডটির সঠিক বিচারের আশায় তারা কিন্তু এখন বুক বেঁধে আছেন। এবং এই যে ঘটনাটি কি ঘটেছিল, আসলে এটি কোনো সাময়িক নিছক বিদ্রোহ নাকি কোনো ষড়যন্ত্র, এসব বিষয়েও তারা চেষ্টা করছেন যে এটি খোলাসা হবে। যেহেতু একটি কমিশন গঠন হয়েছে, সেই কমিশন কাজ করছে, তারা আশা করছেন যে এই কমিশনের মাধ্যমে সঠিক সত্যটি আসলে উদ্ঘাটিত হবে এবং এই হত্যাকাণ্ডে তারা ন্যায় বিচার পাবেন। পরিবারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে জুলুম তারা সহ্য করেছেন গত 17 বছর ধরে, যে তাদের স্বজনকে হারানোর পরও তারা কিন্তু কি কারণে তারা হারালেন সেটি জানতে পারেননি। বিগত সরকারের সদিচ্ছার অভাবে সেগুলো কিন্তু প্রকাশ হয়নি। বিগত সরকার যতটুকু সম্ভব সেটিকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। তো এই অবস্থায় তারা কিন্তু আজকে এই দিনটি পালন করছেন এবং যেহেতু এটি প্রথমবারের মতো শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে, সেক্ষেত্রে এই দিবসটির একটি আলাদা তাৎপর্য কিন্তু তাদের কাছে রয়েছে। এবং সেই তাৎপর্যের অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি তারা স্বজনদের তারা কবরে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়াও তাদের স্বজনদের জন্য দোয়া এবং ফাতেহা পাঠ করছেন কবরে। এছাড়া রাষ্ট্রীয়ভাবেও কিন্তু দিবসটি পালন করা হচ্ছে। আজকে বিডিআরের কিছু সাবেক বিডিআর তথা বিজিবি কার্যালয়ে কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে রাওয়া ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তো রূপা, এই ছিল আমার কাছে বনানী কবরস্থান থেকে সবশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জিমি কারাগার থেকে পালিয়েছে। ৬ আগস্ট আসামি পালিয়ে গেলেও বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল। এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় অবিলম্বে জেমিকে গ্রেফতারের পাশাপাশি পালাতে সহায়তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদনের শুনানি আজ। গত রোববার প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করেন। ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। জুলাই শহীদ এবং যোদ্ধা সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশাল জামায়াতের টার্গেট আয়োজকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন এই রাজনৈতিক দলের নাম হতে পারে নতুন বাংলাদেশ পার্টি। রিপোর্ট করছেন আদিন সজীব। একটা খবর কভার করতে গিয়ে এত সংবাদকর্মীর উপস্থিতি সাধারণত কমই দেখা যায়। ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আগে পা রাখারও ঠাঁই নেই অবস্থা। সোমবার সন্ধ্যায় একে একে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা আসলেন। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখরাই সামনে থাকছেন তা অনেকটা পরিষ্কার হলো এই উপস্থিতিতে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না। ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল নিয়ে জনমনের নানা কৌতূহল পরিষ্কার করলেন একে একে। সারা দেশের 2 লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে। কি হতে যাচ্ছে এই রাজনৈতিক দলের নাম, কি বা হবে প্রতীক? রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আরো অসংখ্য পরামর্শ এসেছে। প্রায় 2 মাসের কৌতূহলের পর অবশেষে জানা গেল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ ও স্থান। এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। মানিক মিয়া এভিনিউয়ে কেমন হচ্ছে এই আত্মপ্রকাশের আয়োজন, আর কারাই বা অংশ নেবেন এতে? যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকল ছাত্র জনতা যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এই দলটি। পরবর্তীতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে কাউন্সিলের মধ্যে দিয়ে নির্বাচিত হবে নেতৃত্ব। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তা না হলে আজ সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত গণপদযাত্রা থেকে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি জানান তারা। একই দাবিতে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সে আওয়ামী জোটও এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন। নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হিচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। সারাক্ষণই সংস্কারের বুলি আওড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের যৌক্তিক সংস্কার তারা করতে পারছে না। এই যে পুলিশ প্রশাসন শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক একই রকম আচরণ এখনো করছে। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে নিম্নমানের কাজ ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। 6 বছরেও কাজ শুরু করতে না পারায় বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 800 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক এস.এম. মনিরুজ্জামান জানান, সিন্ডিকেট করে মহা দুর্নীতি হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন প্রধান তানিম। মৎস্য খাতে টেকসই বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষমতা বাড়াতে 1868 কোটি টাকা ব্যয়ে 2018 সালের জুলাই মাসে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হতে 4 মাস বাকি থাকলেও এখনও কক্সবাজারের চকরিয়ায় সুইচ গেট সহ 72 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ কাজই বাকি। সরজমিনে গিয়ে দেখা যায়, নিয়ম নীতির তোয়াক্কা না করে তড়িঘড়ি করেই মাটি ভরাট করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এটা হচ্ছে 2 ফিট পর পর আমরা লেয়ারে করতেছি। 124 কোটি টাকা আপত্তি দিয়ে গেছে। অডিট আপত্তি দিয়েছে, মানে কেনাকাটার মধ্যে অনিয়ম থাকতে পারে। আপনারা এখানে যারা কর্মকর্তা আছে তারা কি আপনাদের সহায়তা করতেছে? এইটাই তো সমস্যা। এটা করলে তো আমি এতদিন সব জানিয়ে দিতাম। আপনি সহায়তা করতেছে না? আমি চেষ্টা করতেছি করানোর জন্য। এখন তো সব সিন্ডিকেট ভাবে আসছে, কেউ তো আর ইয়ে ভাবে আসছে না। 5 আগস্ট পরবর্তী এই সময় প্রায় 800 কোটি টাকা তারা ফেরত দিয়ে দিল, প্রায় অর্ধেক টাকা। আর আপনি যেটা নিজেই খুলে বললেন যে এই টাকা যদি এরকম 5 আগস্ট না ঘটতো তাহলে টাকাটা তারা মেরে দিত। তাও বলি নাই। আপনাকে কিন্তু সরল রিটের কথাটা আমি বলছি। না হজম করতে আপনি বলছেন, এই টাকাটা হজম করে ফেলতে পারতো মনে হয়। এদিকে জেলেদের নিরাপত্তায় কেনা হয় 8000-এর বেশি অবস্থান শনাক্তকরণ মেশিন, জিএসএম ডিভাইস, যার অধিকাংশই 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। 285 পাইতে পারি। কেউ বলতেছে যে যদি সমুদ্রের মধ্যে যায় তখন ওটা রিস্ক করা যায় না। এই মনিটরিংটা ছিল না বিধায় এরা এই সুযোগগুলো পাইছে। যেহেতু দীর্ঘদিনের একটা অনিয়ম, আমাকে তো একটু সময় দেবেন আপনি। বর্তমানে 300-র মতো ডিভাইস সক্রিয় থাকলেও ইন্টারনেট সংযোগের পুরো 3 লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হ্যাঁ, সিমেন্টটা এরপরে এখন কি টাকা এক্সটেন্ড করা হয়েছে টাইম। কত বছর হয়েছে? এই যে আপ টু জুন পর্যন্ত 2025 পর্যন্ত। হ্যাঁ, এখন মানে আপনারা প্রতি মাসে প্রায় 3.5 লাখ টাকা দিচ্ছেন। হ্যাঁ, প্রকল্পে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 6টি হাই স্পিড বোট ভারত থেকে কেনা হয়। এর মধ্যে প্রথম লটের 3টি স্পিড বোটই নিম্নমানের। পরের যে 3টা আসছে এটা কিন্তু রিকন্ডিশন দেয়নি। প্রথম দিকের আমি অবজারভেশন বলতে পারবো না, এবং বোর্ডের অবজারভেশন খারাপ। জানা যায়, সাবেক প্রকল্প পরিচালকদের নির্দেশেই উপ প্রকল্প পরিচালক মনীশ কুমার মণ্ডল, হিসাব রক্ষক তাপসী মরিয়ম বেগম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে এই মহা দুর্নীতি হয়েছে। আমার কেন সম্ভব না? কারণ আমি যদি পিডি ভালো থাকি, ওরা কিছু করে থাকে, সেটা পিডি নির্দেশনায় করছে। কারোর ক্ষমতা আছে, আমার সামনে এসে বলুক না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার জানাজা সহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ আল নোমানের আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। মাদারীপুরের কালকিনিতে ২.৫ কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও ৫ বছরেও চালু হয়নি। ফলে ঢাকা বরিশাল মহাসড়কে বাস থেকে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, বাস চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে সব জটিলতা কাটিয়ে শিগগিরই পৌর বাস টার্মিনাল চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। ২০১৮ সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে ১ একর ৩০% জমি নিয়ে বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে ২,৫৫ লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ৫ বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু হয়নি আজও। এটি পরিণত হয়েছে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায়। ভোরকাটার যে বাস টার্মিনাল, এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে। ঠিক আছে, যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে এবং এলাকাবাসী মুক্তি পাবে। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে ৩ চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী উঠানামা করানোর কারণে বাড়ছে ঝুঁকি। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় চালু হচ্ছে না বাস টার্মিনালটি। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। দুর্ঘটনা ঘটে কিন্তু ছোট গাড়ির জন্য, যেরকম ওই অটো, নসিমন, করিমন, মাহিন্দা, এইসবের কারণে হলো যত দুর্ঘটনা ঘটে। টার্মিনালে গাড়ি রাখতে পারি না, আমরা আইয়া মনে করেন রাস্তাঘাটের উপরে গাড়ি রাখতে হয় আমাকে। জেলা প্রশাসন বলছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই চালু হবে বাস টার্মিনালটি। পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী ২-২.৫ মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে। মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাস টার্মিনালটি চালুর দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা। ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.১। এদিকে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। এ তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ দিকে এই ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে আর উড়িষ্যার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পনের রেশ ছড়িয়েছে উড়িষ্যাতেও। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাশিয়ার সাথে শান্তি চুক্তি অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি সহ হতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধ বন্ধ করা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলেও জানান তিনি। হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে এ সময় ট্রাম্প ইউক্রেনের জন্য কোনো ধরনের নিরাপত্তা গ্যারান্টির কথা বলেননি। প্রেসিডেন্ট ম্যাক্রো যুক্তরাষ্ট্র সফর করছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে চলমান যুদ্ধ বন্ধে একমত হয়েছেন বলেও জানান তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ট্রাম্প আবারও বলেছেন ইউক্রেনের শান্তি রক্ষার খরচ যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর।
বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্যে ঘাটতি আছে বলে স্বীকার করে নিলেন নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, তাদের মানসিকতায় আরও পরিবর্তন আনতে হবে। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার কথাও বলেন তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া, তবে বাংলাদেশের টুর্নামেন্ট শেষ 4 দিনেই। 300 রান করার সামর্থ্য আছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলে গেল দলীয় রান 250 ছুঁতে পারল না ফিল সিমন্সের শিষ্যরা। অধিনায়ক বললেন, স্বপ্ন যদি বড় নাই দেখেন তাহলে তা পূরণ হবে কিভাবে, কিন্তু বাস্তবতা যে কঠিন তাও স্বীকার করলেন। আমরা রেগুলারলি 300 করি না, এটা সত্যি, এটা মেনে নিতেই হবে। অভ্যাসটা তৈরি করাটা ইম্পর্টেন্ট, যে রেগুলার কিভাবে আমরা 300 করতে পারি। আমরা হঠাৎ একদিন 2 দিন 300 করি। এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমাদের হয়তো প্র্যাকটিসে বলেন উইকেটগুলো আর একটু বেটার, রেগুলার কিভাবে ভালো উইকেটে খেলা যায়, রেগুলার বড় বড় টিমের সাথে এই ধরনের স্কোর করা যায়, এটা ইম্পর্টেন্ট। 2 ম্যাচে আত্মসমর্পণের পর বাংলাদেশের অধিনায়ক ভবিষ্যতে এসব ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন। আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি, ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি, আসলে আমাদেরই করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন কালকে আরেকজন, তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট। সো আমাদের যেরকম রিসোর্স আছে এদেরকেই অপরচুনিটি দিয়ে দিয়ে আমাদের আসলে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। এবারের স্বপ্নটা পুরো না হলেও ভবিষ্যতে ব্যর্থ হতে চায় না বলে জানালেন দলনায়ক। যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি না, জিততে আসছি। হ্যাঁ, হয় নাই রেজাল্ট, বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে, এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। 27 ফেব্রুয়ারি টুর্নামেন্টের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে কত কন্ট্রিবিউশন তার টিমের। SM আশরাফ, ATN বাংলা। শেষ করা আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। কারাগার থেকে পালিয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির। প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। মৎস্য অধিদপ্তরে মহাদুর্নীতির সাবেক প্রকল্প পরিচালকের যোগসাজশে সিন্ডিকেট করে লুটপাটের অভিযোগ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।